বন্ধুরা, আপনি যদি আপনার বাড়ির পার্শ্ববর্তী কোনো ট্রান্সফরমারকে ভালোভাবে লক্ষ্য করেন, দেখবেন ট্রান্সফরমারের মধ্যে আলাদা আলাদা অনেক রকম পার্ট থাকে। আর প্রত্যেকটি পার্টের যেমন আলাদা আলাদা নাম রয়েছে, তেমনি আলাদা আলাদা কাজও রয়েছে। আর এই সমস্ত বিষয় জানবো আজকের এই ভিডিওতে। কিন্তু তার আগে আপনাকে আরো একবার স্বাগত জানাচ্ছি ইঞ্জিনিয়ার বাবু চৌধুরী ইউটিউব চ্যানেলের নতুন আরো একটি এপিসোডে। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, তাহলে প্রথম থেকে শুরু করা যাক। প্রথমেই ট্রান্সফরমারের গঠন প্রণালী, মানে এর মধ্যে যে জিনিসগুলো থাকে তাদের প্রত্যেকটির নাম আগে জেনে ফেলি। 1 প্রাইমারি কয়েল, 2 সেকেন্ডারি কয়েল, 3 এলটি বুশিং, 4 এসটি বুশিং, 5 মেইন ট্যাঙ্ক, 6 ট্রান্সফরমার কোর, 7 ইনসুলেশন পেপার, নাম্বার 8 ট্রান্সফরমার অয়েল, নাম্বার 9 কনজারভেটর ট্যাঙ্ক, নাম্বার 10 ব্রেদার, নাম্বার 11 বুকুজ রিলে, নাম্বার 12 রেডিয়েটর, নাম্বার 13 সিলিকা জেল, নাম্বার 14 আর্থ পয়েন্ট। হ্যাঁ, এতগুলো জিনিস নিয়েই একটা ট্রান্সফরমার গঠিত হয়। এখন আমরা এই সমস্ত অংশের বিভিন্ন কাজগুলোর সম্পর্কে আলোচনা করি। প্রথমে আসি প্রাইমারি কয়েল। ট্রান্সফরমারের ইনপুট কয়েলকে প্রাইমারি কয়েল বলে। এর কাজ হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স তৈরি করা এবং সেকেন্ডারি কয়েলকে আকৃষ্ট করা, ফলে পাওয়ার সেকেন্ডারি কয়েলে স্থানান্তরিত হয়। এরপরেই থাকে সেকেন্ডারি কয়েল। ট্রান্সফরমারের আউটপুট কয়েলকে বলে সেকেন্ডারি কয়েল, যা প্রাইমারি কয়েলে উৎপাদিত ম্যাগনেটিক ফোর্সকে বৈদ্যুতিক পাওয়ারে রূপান্তর করে। আচ্ছা, এরপরে থাকে এলডি বুশিং। আসলে এলডি বুশিং এর পুরো কথা হলো লো টেনশন বুশিং। আসলে ট্রান্সফরমারের যে অংশে, মানে যে কয়েলে ভোল্টেজ কম থাকবে, সেটা প্রাইমারি হোক কিংবা সেকেন্ডারি কয়েল হোক, সেই অংশের সঙ্গেই এলডি বুশিং যুক্ত থাকবে। এরপর আসেন এসটি বুশিং। এসটি বুশিং এর কাজ ঠিক এলডি বুশিং এর বিপরীত। যে প্রান্তে ভোল্টেজ বেশি থাকবে সেটা প্রাইমারিও হতে পারে, আবার সেকেন্ডারিও হতে পারে। সেই অংশের সাথেই কিন্তু এসটি বুশিং যুক্ত থাকবে। আর এসটি বুশিং এর পুরো কথা হলো হাই টেনশন বুশিং। এরপরে ট্রান্সফরমারের সব থেকে বড় জিনিস মানে মেইন ট্যাঙ্ক। আসলে মেইন ট্যাঙ্কের ভেতরে ট্রান্সফরমারের কোর, কয়েল ও ট্রান্সফরমারের অয়েল, ওইসব জিনিস দিয়ে ভরা থাকে। এটা মূলত ট্রান্সফরমারের সুরক্ষা কভার হিসেবে কাজ করে থাকে। তারপর আসেন ট্রান্সফরমার কোর। সিলিকন স্টিলের পাতলা শীট কেটে ট্রান্সফরমারের কোরগুলোকে তৈরি করা হয় এবং কোরগুলোকে একসঙ্গে যুক্ত করে একটা ফ্রেম তৈরি করা হয় এবং ওই ফ্রেমের মধ্যে কয়েলগুলোকে জোড়ানো থাকে। তারপর আসেন ইনসুলেশন পেপার। আর এর নাম শুনেই বোঝা যাচ্ছে ইনসুলেশন পারপাস এটাকে ব্যবহার করা হয়, যাতে সেকেন্ডারি কয়েলের সাথে প্রাইমারি কয়েলের কোনোভাবে সংযোগ না হয়ে যায়। তাই ইনসুলেশন পেপার ব্যবহার করা হয়। এবং মেইন ট্যাঙ্কে যে ট্রান্সফরমার অয়েল থাকে তা মূলত ট্রান্সফরমারকে ঠান্ডা রাখতে সাহায্য করে, তবে ইনসুলেশন হিসেবেও কাজ করে থাকে। আর কোর সমৃদ্ধ ট্রান্সফরমারের কয়েলকে এই ট্যাঙ্ক ভর্তি তেলে ডুবিয়ে রাখা হয়। তারপর আসেন ট্রান্সফরমারের উপরের অংশে যে গোল মতো ট্যাঙ্কটা থাকে, ওটাই কনজারভেটর ট্যাঙ্ক। এর কাজ হলো ট্রান্সফরমারের মেইন ট্যাঙ্কে থাকা তেল অতিরিক্ত গরম হয়ে গেলে কিছু অংশ গরম তেল ওই ট্যাঙ্কে গিয়ে কিছুটা ঠান্ডা হয়ে আবারও মেইন ট্যাঙ্কে ফিরে আসে। এরপরে থাকে ব্রেদার, যা মূলত ট্রান্সফরমারের ভেতরে গরম বাতাসকে বাহিরে বের করে দেয় এবং বাহিরের ঠান্ডা বাতাসকে ভেতরে টেনে নেয়। এটা অনেকটা নাকের মতন কাজ করে। তারপরে থাকে বুকুজ রিলে, যেটা ট্রান্সফরমারের নিরাপত্তা হিসেবে কাজ করে থাকে। কোনো কারণে ট্রান্সফরমার অতিরিক্ত গরম হয়ে গেলে অথবা শর্ট সার্কিট হয়ে গেলে বুকুজ রিলে ট্রান্সফরমারকে তৎক্ষণাৎ বন্ধ করে দেয়। এছাড়া আবারও ট্রান্সফরমারের গরম তেলকে রেডিয়েটরের মাধ্যমে ঠান্ডা করা হয়। আসলে এই টিউবগুলোর মধ্য দিয়ে তেলকে সার্কুলেশন করা হয়। আর আগেই বললাম যে ব্রেদার গরম বাতাসকে বাহিরে বের করে দেয় এবং বাহিরের ঠান্ডা বাতাসকে ভেতরে প্রবেশ করায়। তবে বাহিরে বাতাসকে ভেতরে প্রবেশ করানোর সময় বাতাসের সাথে থাকা জলীয় কণা ট্রান্সফরমারের ভেতরে যেন প্রবেশ করতে না পারে, সেজন্য ব্রেদারের মুখে সিলিকা জেল ব্যবহার করা হয়। এবং সবশেষে আর্থ পয়েন্ট। যেহেতু ট্রান্সফরমারের বডি মেটাল দিয়ে তৈরি হয়, তাই কোনো কারণে যদি কারেন্ট লিকেজ হয় তাহলে আর্থের মাধ্যমে তাকে মাটিতে প্রেরণ করা হয়। আর আর্থিং কিভাবে কাজ করে তা আমরা প্রায় সবাই জানি, তাই তো? আর না জানা থাকলে শেষে দেখে নেবেন। যে সমস্ত অংশ নিয়ে আলোচনা করলাম সেগুলো যে সমস্ত ট্রান্সফরমারের মধ্যেই থাকবে এমন কোনো কথা নয়। ছোট মাপের ট্রান্সফরমারের মধ্যে কিন্তু এত কিছুর প্রয়োজন হয় না। এছাড়াও যদি আপনার মনে কোনো রকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর প্রত্যেক দিনের মতন ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।